স্টার্ট। স্টকস থিওরাম আমরা দেখি যে স্টকস থিওরাম কি বলছে। স্টকস থিওরাম states that if S is an open surface এবং two-sided surface যার দুইটা সাইড থাকবে bounded by a closed non-intersection curve C and if A has continuous, এই যে ভেক্টর ফাংশন যার কন্টিনিউয়াস ডেরিভেটিভ থাকতে হবে, তখন বলা হচ্ছে যে বাউন্ডারির উপরে লাইন ইন্টিগ্রালের ভ্যালু আর সারফেসের উপরে নর্মাল ইন্টিগ্রালের ভ্যালু, নর্মাল সারফেস ইন্টিগ্রালের ভ্যালু সমান হবে। এটা হচ্ছে স্টকস সাহেবের কথা। তা আমরা এখন স্টকস সাহেবের কথা অনুযায়ী আমরা একটু দেখি। আমরা এখানে একটা সারফেস দেখতে পাচ্ছি না? কি বলা, দেখতে পাচ্ছি? কথা বলো, আমরা কি একটা সারফেস দেখতে পাচ্ছি? আচ্ছা, তাহলে একটু আগে আমরা যে লাইনগুলি পড়লাম যে পুরো সারফেসটার নাম হচ্ছে, এই সারফেসটা দেখতে কিরকম বলো তো, একটা এক্সাম্পল দাও তো যে সারফেসটা দেখতে কিরকম সারফেস। প্রিঙ্গলস চিপস এর মতো না? জি স্যার। ওকে, যে প্রিঙ্গলস চিপস, আলুর চিপস একটা সারফেস, যে একটা সারফেস, তাহলে এই সারফেসটার নাম এস এবং যার দুইটা সাইড আছে, একটা সাইড হচ্ছে এই ডিরেকশনে আর আরেকটা সাইড হচ্ছে পিছনের ডিরেকশনে, দুইটা সাইড থাকে। তাহলে এবং এই সারফেসটা ওপেন সারফেস, ওপেন সারফেস। ওকে, এই সারফেসটা ওপেন সারফেস এবং এই সারফেসের দুই দিকেই কিন্তু বাতাস আছে, আছে না? দুই দিকে বাতাস আছে না? সারফেসের এদিকে বাতাস আছে কিনা বলো? তুমি যদি আঙ্গুল দিয়ে ধরে রাখো, এই পাশেও বাতাস আছে, পিছন দিকেও বাতাস আছে না? জি স্যার। ওকে, তাহলে এই প্রিঙ্গলস চিপসটা বাতাসের মধ্যে তুমি ধরে রাখলে, তা বাতাসের কি থাকে? ভেলোসিটি থাকে। তা বাতাসটার ফাংশনটার নাম হচ্ছে ভেক্টর ফাংশন এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এই সারফেসের উপরে এই ডিরেকশনে ইউনিট নরমাল হচ্ছে এন আর অপোজিট ডিরেকশনে ইউনিট নরমাল। তা আমি ধরে নিচ্ছি যে এই ডিরেকশনে, এন এর ডিরেকশনে বাতাসের বেগ হচ্ছে এটা, যে কোনো একটা পয়েন্টে বাতাসের বেগ এটা। তাহলে এন বরাবর বেগ কত হবে? এন বরাবর বেগ হবে এফ ডট এন। কি বলো? এন বরাবর, এনটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, এফ ডট এন। এখন প্রিঙ্গলসের উপর আমি ছোট একটা এরিয়া নিলাম, তাহলে ছোট একটা এরিয়ার দিয়ে কি পরিমাণ বাতাস যাচ্ছে, যে বললো যে হ্যাঁ এফ ডট এন ডেল এস। এখন আমি সবগুলিকে যোগ করলাম এবং যোগ করে বললাম যে এরিয়াটা অনেক ছোট নাও, তাহলে বললো যে লিমিট ডেল এস টেন্ডস টু জিরো নিলাম। তাহলে এটা আমাকে দিবে কি? নর্মাল সারফেস ইন্টিগ্রেশন এফ ডট এন ডিএস। ওকে, আমরা এখানে নর্মাল সারফেস ইন্টিগ্রেশন বের করব না, আমরা দেখব একটা থিওরাম যার নাম হচ্ছে স্টকস থিওরাম। এই স্টকস থিওরাম বলছে যে এই বাউন্ডারি দিয়ে, ফর দ্য ক্লোজড বাউন্ডারি এফ ডট ডিআর সমান হবে যে কার্ল অফ এফ এর জন্য, কার্ল অফ এফ এর জন্য ডট নর্মাল সারফেস ইন্টিগ্রাল ডিএস, এই দুইটা সমান হবে। আমি কি বুঝাতে পারলাম যে এটা হচ্ছে আমাদের স্টকস থিওরাম? ঠিক আছে, এটা হচ্ছে আমার এস আর আমার এখানে আমাদের এই ডিরেকশনে
এফ, তাহলে কার্ল অফ এফ হচ্ছে এটার কার্ল। তাহলে এখানে কোনো যদি ঘূর্ণন গতি তৈরি হয় সেটা হচ্ছে আমার কার্ল অফ এফ। তাহলে স্টক সাহেব বলেছেন যে লাইন ইন্টিগ্রাল ওভার দ্য বাউন্ডারি লাইন ইন্টিগ্রেশন এই সারফেসের জন্য কার্ল অফ এফ ডট এন ডিএস সমান হবে। এনি কোশ্চেন? এখানে দেখো কার্ল অফ এফ এন দিয়ে কি বোঝাচ্ছে, তুমি যদি এখানে একটু খেয়াল করে দেখো যে চিপসের উপরে বাতাসের ব্যাগটা, এই যে বাতাসের ব্যাগ সব জায়গায় কি একই রকম না কোথাও একটু ঘূর্ণন তৈরি হচ্ছে বলো তো? কোথাও কোথাও চিপসের এই জায়গাতে ঘূর্ণন গতি তৈরি হচ্ছে না কি আওয়াজ? जी सर। ওকে, এই ক্যাওয়াসটা আছে কিনা, এই ঘূর্ণন গতি আছে কিনা? যদি চিপসের উপরে এরকম ঘূর্ণন গতি থাকে তাহলে কি হবে, চিপসটা ফেটে যাবে না? কি বলো? जी सर। আচ্ছা, তাহলে এই যে চিপসের যে ঘূর্ণন গতি আছে কিনা চিপসের সারফেসে সেটা আমাকে কে দিবে? সেটা আমাকে বলবে কার্ল অফ এফ। এফটা হচ্ছে বাতাসের বেগ, কার্ল অফ এফ দিয়ে আমি দেখতে চাচ্ছি যে এর প্রত্যেকটা পয়েন্টে ঘূর্ণন গতি আছে কিনা বা রোটেশনাল টেন্ডেন্সি আছে কিনা। তাহলে বলা হচ্ছে সে রোটেশনাল টেন্ডেন্সি অ্যালং দ্য এন ডিরেকশন নর্মাল সারফেস ইন্টিগ্রেশনের ভ্যালু যা হবে বাউন্ডারিতে লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু তাই হবে। দ্যাট ইজ কল্ড স্টোকস থিওরেম। দেখো তুমি ভিডিওটা দেয়া আছে তোমাদের এখানে। এখানে দেখো তুমি যে এনটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে, is on the left we have that. And indeed, we had curve now, well, Stokes' theorem, well, the divergence theorem, which it ওকে। তাহলে আমরা এখন একটা প্রবলেম করি। তাহলে স্টোকস থিওরাম আমরা বুঝলাম যে স্টোকস থিওরাম is a relationship between line integral and surface integration. So it's a relationship between line and surface integral. এখন তোমার পরীক্ষাতে কি ধরনের কোশ্চেন আসবে? তো পরীক্ষাতে আসবে তোমার যে তোমার ভেরিফিকেশন। আমরা ভেরিফিকেশনের একটা প্রবলেম করি। তো তোমাদের স্টোকস থিওরামের ভেরিফিকেশনে অ্যাসাইনমেন্টে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা করি। ওকে, তোমাদের অ্যাসাইনমেন্টে
এই প্রবলেমটা ছিল, তাই না? স্টকস থিওরাম, স্টেট স্টকস থিওরাম, তাহলে আমরা একটু লিখি স্টকস থিওরাম হচ্ছে আমাদের যে কোনো ওপেন সারফেসের জন্য আমার লাইন ইন্টিগ্রাল ওভার দ্য বাউন্ডারি উইল বি ইকুয়ালস টু কার্ল অফ এফ এর জন্য নর্মাল সারফেস ইন্টিগ্রেশনের সমান। তাহলে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তারপরে বলা হচ্ছে ভেরিফাই স্টকস থিওরাম। ভেরিফাই করতে হলে আমাকে কি করতে হবে? এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এইটা সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তা আমি এখন এই ভেক্টর ফাংশনের জন্য আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা করে দিচ্ছি। এখন তুমি দেখো যে আমার লেফট হ্যান্ড সাইড কি? আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে ওভার দ্য হোল বাউন্ডারি লাইন ইন্টিগ্রাল এফ ডট ডিআর। এফ ডট ডিআর মানে হচ্ছে আমার সি f1 dx প্লাস f2 dy প্লাস f3 dz। যদি আমার f হয় f1i f2j f3k, তাহলে আমার প্রবলেমের জন্য f1 মানে কত বলো দেখি? f1 মানে কত? f1টা কত বলো দেখি, এটা দেখে বলো তো f1 কত? f1 কত বলো? f1 কত? Sir, 1. x স্কয়ার। f1 হচ্ছে আমার f এর ফার্স্ট কম্পোনেন্ট i এর সাথে যে, সেটা হচ্ছে f1। f2 কত বলো দেখি? যে এর সাথে যে থাকবে সে f2 কত? Sir, xy cube. 4x y কিউব। আর f3 কত? X square y. x y স্কয়ার বা y স্কয়ার x। তাহলে আমি পেয়ে গেলাম f1 f2 f3। এখন এটার জন্য আমাকে লাইন ইন্টিগ্রাল। এখন আমি দেখি লাইনটা কোথায়। লাইনটা বলা হচ্ছে, লাইনটা কোথায় দেখো? লাইনটা হচ্ছে আমার এই প্লেনটা আমি ড্র করব। তাহলে আমার লাইনটা কোথায় আমি একটু দেখি। আমি যদি দেখি যে লাইনটা কোথায়, তুমি দেখো এক্স ওয়াই জেড স্পেসে 3D স্পেসে এটা হচ্ছে আমার একটা প্লেনের ইকুয়েশন। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান মনে করো কে এর মান 2। মনে করো এই কে এর মান তোমার রোল নম্বর অনুযায়ী কে এর মান সে 2, তাহলে 2 ধরলাম। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এই প্লেনটাকে আমি ইন্টারসেপ্ট ফর্মে x/2 প্লাস y/2 প্লাস z/2 সমান 1 লিখতে পারি না? লিখতে পারি? Ji sir. ওকে, তাহলে x অ্যাক্সিস থেকে সে কত ইউনিট কেটে নিচ্ছে? 2 ইউনিট। y অ্যাক্সিস থেকে কত ইউনিট কেটে নিচ্ছে? 2 ইউনিট। z অ্যাক্সিস থেকে কত ইউনিট কেটে নিচ্ছে? 2 ইউনিট। তাহলে আমি পেয়ে গেলাম আমার সারফেসটা। এই সারফেসটার এটা হচ্ছে আমার বাউন্ডারি। তাহলে বাউন্ডারিটা কি আমি একটু দেখি, যে এটা হচ্ছে একটা কর্নার, এটা হচ্ছে আমার C1, এটা হচ্ছে আমার C2, এটা হচ্ছে আমার C3। তাহলে আমার লাইনটা হচ্ছে এই বোর্ডের 3টা বাউন্ডারি। কারণ এই বোর্ডটা আমি কি করছি, প্লেনটাকে কাট করছি 3টা কোঅর্ডিনেট প্লেন দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার 3টা বাউন্ডারি। তো এরকম বোর্ড, পার্টেক্স বোর্ড কি তুমি দেখেছো? ট্রায়াঙ্গুলার শেপ। তুমি যদি তোমার রুমের একটা কর্নারকে একটা পার্টেক্স বোর্ড দিয়ে কর্নারটা ঢেকে দাও, তাহলে এরকম কোনা পাবে না, ধার পাবে না, বাউন্ডারি পাবে না। কি বলো? কি? তাহলে আমার সি হচ্ছে কি? সি হচ্ছে আমার C1 প্লাস C2 প্লাস C3।
এই তিনটা লাইনের কম্বিনেশন। এখন আমাকে বলো তো C1 এর ডেফিনেশন কি হবে, C1 লাইনটা কি হবে? এই পুরো প্লেনের ডেফিনেশন যদি এটা হয় তাহলে C1টা কোন প্লেনে বলো তো? XY প্লেনে না C1টা? জি স্যার। ওকে, তাহলে XY প্লেনের ইকুয়েশন কি বলতে পারবে? XY প্লেনে Z এর ভ্যালু কত হয়? 0. 0। তাহলে যদি আমি এখানে Z এর ভ্যালু 0 বসাই তাহলে আমি XY প্লেনের ইকুয়েশন পেয়ে যাব, এটা যেখানে আমার Z এর ভ্যালু 0। এখন চলে আসি আমি C2 লাইনে। C2 লাইনে আমি দেখি C2 লাইনটা কোন প্লেনে? YZ প্লেনে। YZ প্লেনে আমার X এর ভ্যালু 0। তাহলে আমি যদি X এর ভ্যালু 0 বসাই তাহলে আমি C2 লাইনের ইকুয়েশন পেয়ে যাব, Y প্লাস Z সমান 2। তারপরে আমি আসি C3 লাইনে। C3 লাইনটা হচ্ছে আমার Y এর ভ্যালু 0। তাহলে Y এর ভ্যালু 0 বসালে আমি পাচ্ছি Z প্লাস X সমান 2। তাহলে আমি তিনটা লাইনের ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমি এই তিনটা লাইনের জন্য আমি এইখানে তিনটা লাইন ইন্টিগ্রাল আমি বের করব। আমি দেখি যে তিনটা লাইনের জন্য আমি কিভাবে বের করব। তাহলে এটার পরে আমি এইখানে লিখছি যে আমি এই লাইনের পরে আমি এই জায়গাটার মধ্যে লিখছি। তাহলে প্রথম লাইন হচ্ছে আমার কত? C1। তো C1 এ আমি কি করব দেখো, C1 এর ডেফিনেশন এটা। তাহলে আমি কি করব, এইখানে আমি এইখানে আমার যত জায়গায় জেড পাবো তত জায়গায় আমি 0 বসাবো। আর ডিজেড সমান কত হবে এখান থেকে C1 এ বলো তো? ডিজেড সমান কত হবে? জেড যদি 0 হয় ডিজেড সমান কত হবে এখান থেকে? 0 হবে না? আর y সমান হচ্ছে আমার 2 মাইনাস x। তাহলে dy সমান কত হবে বলো তো? y যদি 2 মাইনাস x হয় তাহলে dy সমান কত হবে বলতে পারবে? Minus 2x. মাইনাস 2 dx। ওকে, তাহলে আমি এই C1 এর জন্য আমি এই রিলেশনটা যত জায়গায় আমি x পাবো তাহলে আমি কি করব, আমি x² লিখলাম, dx লিখলাম, তারপরে আমি 4x y এর জায়গায় আমি লিখবো 2 মাইনাস x হোল কিউব ইন্টু dy এর জায়গায় আমি লিখবো মাইনাস 2 dx, সরি মাইনাস dx, সরি 2 না, মাইনাস dx, মাইনাস dx। তাহলে আমি যত জায়গায় আমি dy পাবো আমি লিখবো মাইনাস dx। আর dz যেহেতু 0, আমার এখানে যাই থাকুক না কেন পুরোটা 0 হয়ে যায়। ঠিক আছে? তাহলে C1 লাইনের জন্য আমি লাইন ইন্টিগ্রেশনকে মডিফাই করে ফেললাম। C1 লাইনের জন্য এই পোর্শনটাকে আমি মডিফাই করলাম ফর C1 লাইন। এখন দেখো তুমি যে আমি তাহলে আমি যে ইন্টিগ্রেশনটা পেলাম এখানে এইখানে, সেখানে x এবং dx ছাড়া অন্য কিছু আছে? y বা z আছে কি? আছে বলো? কথা বলো। আছে? এখন আমাকে বলো x এর লিমিট কত বসাবো বলো তো? এই পয়েন্টে x এর লিমিট কত বলো তো? এই লাইনের শুরু এই পয়েন্ট, এখানে x এর লিমিট কত বলো? x এর ভ্যালু কত? 2. আর শেষ মাথায়, লাইনের শেষ মাথায়, C1 লাইনের শেষ মাথায় x এর ভ্যালু কত বলো? 2 স্যার। এই মাথায় x এর ভ্যালু কত বলো? y এর ভ্যালু না, x এর ভ্যালু 0. 0। তাহলে আমি
পুরোটাকে এক্স এর রেসপেক্টে নিয়ে আসলাম, C1 লাইনটাকে C1 লাইনের রেসপেক্টে পুরো লাইন ইন্টিগ্রেশন এটাকে আমি নিয়ে আসলাম। তাহলে C1 লাইনের জন্য আমার এই লাইন ইন্টিগ্রেশনের এক্সপ্রেশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমি চলে যাই C2 লাইনে। C2 লাইনের জন্য আমি আবার এটাকে মডিফাই করব। এখন দেখো আমার C1 লাইনের জায়গাটাকে আমি মুছে ফেললাম, এখন আমি C2 লাইনে আসছি। C2 লাইনের ডেফিনেশনে আমি দেখো এখান থেকে কি করছি, যত জায়গায় এক্স পাবো তত জায়গায় আমি 0 বসাবো, আর dx সমান আমি 0 বসাবো, আর z সমান আমি বসাই 2 মাইনাস ওয়াই। তাহলে dz সমান কত হবে বলতো, মাইনাস dy হবে। এখান থেকে কি বলো? जी सर। ওকে, এখন আমি এটাকে লিখি। তাহলে এখানে আমি লিখি ইয়ার জন্য C2 লাইনের জন্য। তাহলে C2 লাইনের জন্য আমি x যত জায়গায় পাবো তত জায়গায় 0 বসাবো, dx ও 0, তারপরে 4 ইন্টু x এর জায়গায় 0, y এর জায়গায় y রাখি, আর dy এর জায়গায় dy রাখি, কোনো অসুবিধা নাই। আর তারপরে আমি y স্কোয়ার রাখলাম, আর x এর জায়গায় 0 বসালাম, আর dz এর জায়গায় আমি মাইনাস dy বসালাম। তাহলে আমি সবাইকে y রেসপেক্টে নিয়ে আসলাম। তাহলে y লিমিট আমি এখানে নিব। এই C2 লাইনের শুরু এখানে, এখানে y এর ভ্যালু কত বলতো? 2 सर। ও, আর এই পয়েন্টে C2 লাইনের শেষ মাথায় y এর ভ্যালু কত? 0 सर। 0। তাহলে আমি দ্বিতীয় ইন্টিগ্রেশনটাকে আমি y রেসপেক্টে নিয়ে গেলাম এবং কমপ্লিটলি আমি y এর জন্য এটাকে লিখে ফেললাম। তাহলে আমার C2 লাইন হয়ে গেল। এখন চলে আসে আমি C3 লাইনের জন্য। C3 লাইনের জন্য আমি দেখি কি করব। C3 লাইনে যত জায়গায় y পাবো তত জায়গায় 0 বসাবো, dy সমান আমি 0 বসাবো, এবং y থেকে x থেকে আমি z এ চলে যেতে চাই, তাহলে 2 মাইনাস z লিখলাম। তাহলে বলতো এখানে dx সমান আমি কি লিখতে পারবো, মাইনাস dz, তাই না? তাহলে আমি C3 লাইনের জন্য কমপ্লিটলি এটা পেলাম। এখন আমি C3 লাইনের জন্য আউটপুটটাকে লিখি। তাহলে আমি এখানে C3 লাইনের জন্য আমি, আচ্ছা, x এর জায়গায় আমি x এর জায়গায় লিখবো 2 মাইনাস z। তাহলে 2 মাইনাস z হোল স্কোয়ার ইন্টু dx হচ্ছে আমার মাইনাস dz লিখলাম, আর y 4 ইন্টু x এর জায়গায় লিখলাম 2 মাইনাস z, আর y এর জায়গায় লিখবো আমি 0 কিউব, dy এর জায়গায় 0, তারপরে আমার একটু জায়গা নেই এখানে, তারপরে আমি দেখি প্লাস y এর জায়গায় লিখবো আমি কত, y এর জায়গায় লিখবো 0 স্কোয়ার, x এর জায়গায় লিখবো 2 মাইনাস z আর dz। ওকে, তাহলে আমি পুরোটাকে z এ নিয়ে গেলাম, এখন আমার লিমিট কার বসবে, z এর লিমিট বসবে। এখন আমাকে বলো C3 লাইনের শুরুতে z এর ভ্যালু কত? 2 सर। 2, আর শেষ মাথায় z এর ভ্যালু কত? 0 सर। 0। তাহলে আমার তিনটা ডেফিনেট ইন্টিগ্রেশন আমি তৈরি করলাম। প্রথমটা হচ্ছে x এর রেসপেক্টে সবকিছু, দ্বিতীয়টা হচ্ছে y এর রেসপেক্টে সবকিছু, তৃতীয়টা হচ্ছে আমার z এর রেসপেক্টে সবকিছু। ঠিক আছে? ঠিক আছে? जी सर। ওকে, এখন আমি এই জায়গাতে বাকি ক্যালকুলেশনটা করব। তাহলে প্রথমটার জন্য আমি একটু সিম্পলিফাই করি, x এর মান 2 থেকে 0 পর্যন্ত। তাহলে আমি সব dx কে কমন নিব, এখানে একটা dx, এখানে একটা dx, তো সব dx কে কমন নিব। তাহলে আমার দেখি আমার কি থাকে, x এর ফাংশন। তাহলে এখানে থাকবে আমার x স্কোয়ার প্লাস মাইনাস x স্কোয়ার মাইনাস 4x ইন্টু 2 মাইনাস x হোল কিউব, এটা থাকবে। তারপরে আমি চলে আসি, হ্যাঁ, তাহলে আমার প্রথম এটার জন্য আমার কাজ শেষ।
মানে কাজ শেষ বলতে যে আমি একটু গুছিয়ে লেখা শেষ এটুকু। এখন আমি চলে আসি দ্বিতীয়টার জন্য। তো দ্বিতীয়টার জন্য আমি লিখি এটা দিয়ে। আচ্ছা, দ্বিতীয়টার জন্য আমি লিখি, এখানে দেখো যে y এর লিমিট 2 থেকে 0 পর্যন্ত আমি dy লিখব। আচ্ছা, তো এখানে দেখো ফাংশন কি আছে, এখানে 0, এখানে 0, এখানে 0, তার মানে সবাই 0। ওকে, তাহলে আমার দ্বিতীয়টার জন্য কাজ শেষ, সবাই 0। এখন চলে আসি আমি তৃতীয়টার জন্য। তৃতীয়টার জন্য আমি dz কে কমন নেব। তো dz কে কমন নিতে গিয়ে আমি দেখলাম যে প্লাস z এর মান 2 থেকে 0 পর্যন্ত। তাহলে আমি প্রথমে নেই -2 - z হোল স্কয়ার, বাকি সব 0 ইন্টু dz, নাকি? কারণ এখানে 0, সবাই 0, এখানে 0, তো সবাই 0। ঠিক আছে? ঠিক আছে, বলো ঠিক আছে এটা? এখন আমাকে কি করতে হবে দেখো, যে প্রথমটাকে আমি ইন্টিগ্রেট করব। তাহলে প্রথমটাকে দেখো তুমি, আমি একটু এক্সপান্ড করি, x এর মান 2 থেকে 0 পর্যন্ত। তাহলে আমি যদি এটাকে লিখি x² -4x, আর 2 - x হোল কিউবকে ইয়া করলে কি হবে, a - b হোল কিউব, a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব, নাকি? a কিউব a মাইনাস b হোল কিউবের ফর্মুলা এটা না? কে? Yes, sir. ওকে, আচ্ছা, তারপরে আমার এইটার ভ্যালু কত আসবে? ইন্টিগ্র্যান্ড যদি 0 হয় তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসবে বলো দেখি? এখানে ফাংশন যদি 0 হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কত আসবে বলো, মাঝখানটা কত হয়? 0, তাই না? তার মানে এটার ভ্যালু 0। আর তৃতীয়টা আমার কি হবে দেখো, থার্ড পার্টটা হচ্ছে আমার z এর ভ্যালু 2 থেকে 0 পর্যন্ত আমার a - b হোল স্কয়ার। তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইন্টু dz। ওকে, এখন কি তুমি এই x কে ভিতরে নিয়ে গুণটুন করে এই পলিনোমিয়ালকে ইন্টিগ্রেট করতে পারবে? দুইটাকে ইন্টিগ্রেট করতে পারবে, করে লিমিট বসাতে পারবে? না আমি করে দিব? পারবে? হ্যালো, করে দিলেই ভালো হয় স্যার। করে দিলেই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে আমরা একটা কাজ করি, x এর মান 2 থেকে 0। তাহলে আমি প্রথমটা দেখি, x² মাইনাস 4 × 32x প্লাস 4 × 3 = 12, 4 × 48 x² মাইনাস 424 x³ প্লাস 4x⁴ ইন্টু dx। এটা গেল আমার প্রথম জন্য, এই প্রথমটার কাজ শেষ। প্রথমটাকে আমি সিম্পলিফাই করলাম, দ্বিতীয়টা তো 0,
এখন চলে আসি আমি তৃতীয়টাতে। তো তৃতীয়টাতে আমি কি পাচ্ছি দেখো, তৃতীয়টাতে আমি পাচ্ছি প্লাস, তৃতীয়টাতে জেড এর মান 2 থেকে 0 পর্যন্ত -4 প্লাস 4z মাইনাস জেড স্কোয়ার dz। ঠিক আছে, তাহলে এটাকে আর একটু সিম্পলিফাই করার পরে এই জিনিসটা আসলো। এখন আমি এখন ওকে, হ্যাঁ একটু পরে। এখন দেখো যে এখানে আমার কি হলো দেখো তো, এখানে 4x² আর এখানে একটা x², টোটাল x² কয়টা এখানে? বলো, x² কয়টা এখানে? হ্যালো, 5x square 5x²। তাহলে আমি এখানে 4 কে 5 করে দিই, এটাকে মুছে দিই, তাহলে আমার 5x²। এখন দেখো তো তুমি x কে ইন্টিগ্রেট করলে কত হয় বলো তো? x কে ইন্টিগ্রেট, x cube by 3 x কে x cube by 3 x কে স্যার x square by 2 x²/2, আর x² কে ইন্টিগ্রেট করলে কত হয়? x cube by 3 x³/3, আর আমার x³ কে ইন্টিগ্রেট করলে কত হয়? x to the power 4 by 4 x⁴/4, আর x⁴ কে ইন্টিগ্রেট করলে কত হয়? x to the power 5 by 5 5/5। তাহলে এটা হচ্ছে আমার x এর জন্য। তো x এর লিমিট কত বসাবো? নিচেরটা 2, উপরেরটা 0। তো হলো আমার প্রথম পার্টটা। ইন্টিগ্রেশন হলো x এর রেসপেক্টে এটা। জি স্যার ওকে, তাহলে আমার প্রথম পার্টটা হয়ে গেল। এখন আসি আমি দ্বিতীয় পার্টটাতে। দ্বিতীয় পার্টটাতে আমার দেখো তো কি আসে, -4z প্লাস 4 ইন্টু z²/2 মাইনাস z³/3। এখানে আমার z এর লিমিট বসবে z সমান 2 থেকে z সমান 0। ঠিক আছে, z সমান 2 থেকে z সমান 0। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, এখন যদি আমি x এর আপার লিমিট 0 বসাই, সবাই 0 হয়ে যাবে না ভিতরটা? জি স্যার। আচ্ছা, তাহলে 0 মাইনাস, এখন 2 বসাবো, তাহলে আমি বসাই 2 আর 32 মিলে শিখবে 16, তাহলে -16 ইন্টু 2 স্কোয়ার, তারপরে প্লাস 5/3 ইন্টু 2 কিউব মাইনাস 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4 প্লাস 4/5 ইন্টু 2 টু দি পাওয়ার 5। এটা গেল x এর জন্য। আর z এর জন্য আমি দেখি, z এর জন্য আমার হবে প্লাস, আমি 0 মাইনাস, তাহলে 0 মাইনাস -4 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2³/3। ঠিক আছে, এখন তোমার হাতে ক্যালকুলেটর আছে, বা যোগ বিয়োগ করে আমাকে বলতে পারবে এই সবগুলি নাম্বার থেকে আমার কত আসবে আলটিমেটলি? রেশনাল ফর্মে ইয়ে করে বলো তো কত আসবে, কত আসবে বলো? তাহলে কত আসে আমরা একটু দেখি। তাহলে 4 4 ষোলং 64, তাহলে প্রথমটা হচ্ছে 64, তারপরেটা হচ্ছে 5 40/3, তারপরে হচ্ছে মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
8 দুগুণে 16, 8 ইন্টু 16 কত হয়? 128 স্যার। 128। আচ্ছা, তাহলে মাইনাস 128, আর তারপরেরটা কত হবে? প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 5 কত হয়? কত বাই 5 হয় বলো দেখি? টু টু দি পাওয়ার 5 কত? 32 2 কে 4 দিয়ে গুণ দিলে এবার 4 স্যার নাকি 5? হ্যাঁ 4, এটা 4 দিয়ে গুণ দিলে 32 কে স্যার 128। 128। ওকে, তাহলে এটা গেল আমার এক্স এর জন্য। হ্যাঁ, এটা গেল আমার এক্স এর জন্য, আমার এটা হলো এক্স এর পার্টটা হলো। তার থেকে আমি বিয়োগ দিব কত? বিয়োগ আমি বাকিটা আমি যোগ করি। এখন দেখো তুমি, বাকিটা হবে আমার প্লাস 8 মাইনাস 8, তারপরে প্লাস 8/3। ঠিক আছে, এখন সবগুলি যোগ বিয়োগ লসাগু গসাগু করে এটা মাইনাস করে বলো কত আসছে অ্যান্সার? কত আসে? রেশনাল ফর্মই রাখো, অসুবিধা নেই। কত আসে? 15 হবে লসাগু নাকি? লসাগু কত হবে? 15। আর এটা আর এটা তো কাটাকাটি চলে যায়, তারপরে বলো কত আসে? কত আসে বলো? স্যার 1 মিনিট স্যার, করতেছি স্যার। করে বলো। স্যার -112/5 স্যার, পুরা টোটালটা স্যার। পুরো টোটালটা মাইনাস 112/5। 12/5। ওকে, ফাইন। তাহলে আমরা এই লাইন ইন্টিগ্রেশনের ভ্যালু পেলাম -112/5। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড হলো। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন কমপ্লিট হলো। আমরা এখন কি করব? স্টক সাহেবের কথা ভেরিফাই করব। স্টক সাহেবের কথা অনুযায়ী বলছে যে এত বড় ইন্টিগ্রেশন না করে এই তিনটা বাউন্ডারিতে আসলে একটা সারফেস, এই সারফেসের জন্য একটা সারফেস ইন্টিগ্রেশন করাই যথেষ্ট। তার মানে ডান দিকটা করলেই হবে। তো ডান দিকটার জন্য আমরা এখন শুরু করি কাজ। তাহলে স্টক সাহেবের কথা অনুযায়ী আমার রাইট হ্যান্ড সাইড সমান আমার হচ্ছে এস কার্ল অফ এফ এর জন্য, ডট এন ডিএস, এটা বের করতে হবে। তাহলে আমাকে কার্ল অফ এফটা দেখতে হবে কি হয়। তাহলে কার্ল অফ এফটা আমি একটু জায়গা নিচ্ছি এখানে। কার্ল অফ এফ এর জন্য আমার, তাহলে আমি দেখি প্রথমে কার্ল অফ এফ। তাহলে আমার এফ হচ্ছে আমার এইটা, এফ হচ্ছে আমার এটা, এফ হচ্ছে আমার x² প্লাস 4xy³ j প্লাস y² x k।
এখন আমি কার্ল অফ এফ বের করতে চাই, তাহলে কার্ল অফ এফ বের করব আমি, দ্যাট ইজ ইকুয়ালস টু আই জে কে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর আমার F1 F2 F3 কত? তাহলে F1 হচ্ছে আমার এক্স স্কোয়ার, F2 হচ্ছে আমার 4xy কিউব 4xy কিউব, আর F3 হচ্ছে আমার y স্কোয়ার x। এখন আমরা ডিটারমিনেন্টটা করব। তো ডিটারমিনেন্ট i এর সাথে একটা, মাইনাস j এর সাথে একটা, আর প্লাস k এর সাথে একটা। ওকে, তা i এর সাথে আমি কি করব দেখো, i যখন করব তখন আমি এই রো এই কলাম বাদ দিয়ে আমি এই পার্টটা ডিটারমিনেন্ট করব। তাহলে বলো তো yx কে উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করলে কত আসবে এখানে? এটাকে উইথ রেসপেক্ট টু y ডিফারেন্সিয়েট করলে কত হবে? x। আর এটাকে উইথ রেসপেক্ট টু z ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো দেখি? কত হবে? এখানে z আসছে এটার মধ্যে? আছে? না স্যার। নাই। তাহলে z না থাকলে বাকি ভেরিয়েবল গুলি কি হয়? কনস্ট্যান্ট হয় না? জি স্যার, 0 হবে। 0 হবে। তাহলে এটা হয়ে গেল। এখন আসি আমি j এর রেসপেক্টে। তো j এর রেসপেক্টে আমি কি করব? j এর রেসপেক্টে আমি এই মাঝখানের এই j এর সাথে এইটা আর এটা বাদ রাখে বাকিটা ইয়ে করব। তাহলে a কে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলে হবে y, আর a কে উইথ রেসপেক্ট টু z ডিফারেন্সিয়েট করলে হবে 0। তারপরে চলে আসে আমি k এর রেসপেক্টে। তাহলে k এর রেসপেক্টে আমি কি করব? k এর রেসপেক্টে আমি এই কলাম আর এই রো বাদ দিয়ে এইটা মাইনাস এটা করব। এখন বলো তো একে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করলে 4y কিউব আর মাইনাস 0। তাহলে আমি কার্ল অফ এফ পেয়ে গেলাম। তাহলে কার্ল অফ এফ আমি কত পেলাম? আমি কার্ল অফ এফ আমি পেলাম, দেখো তুমি, এই কার্ল অফ এফ কে আমি এখানে বসিয়ে দিই একবারে। আমি এখানে বসিয়ে দিই। বসালে আমি কি বসাতে পারি? এক্স আই মাইনাস ওয়াই জে প্লাস, যদি এখানে একটু জায়গা নেই, প্লাস 4y কিউব কে, তার সাথে আমি ডট নিব n এর ডট নিব, n এর ডট নিব, দেন আমি ইন্টিগ্রেট করব। তাহলে আমার এই পার্টটুকু হলো কার্ল অফ এফ আমি পেয়ে গেলাম। এখন আমি দেখি যে n কত হবে আর ইয়া কত হবে। এখন আমি সারফেসের দিকে একটু তাকাই। আমার সারফেসটা দেখতে পাচ্ছ তুমি? সারফেসটা দেখতে পাচ্ছ? এইখানে সারফেসের উপরে তুমি দেখো আমি সারফেসের উপরে একটা ছোট অংশ নিলাম যার নাম হচ্ছে আমার ডি অফ এস, আর তার প্রজেকশন ফেললাম আমি এক্স ওয়াই প্লেনের উপর। তো প্রজেকশন অংশটা কি হবে? প্রজেকশন অংশটা হবে ডিএক্স ডিওয়াই, তাই না? কি বলো? সারফেসটা তো আমার এখানে, তাহলে সারফেসের প্রজেকশনটা কোথায় পড়বে? ফ্লোরে পড়বে না? ফ্লোরে পড়বে না? ওকে জি স্যার। ওকে। এখন দেখো তুমি, এই সারফেসের উপরে ইউনিট ভেক্টর হচ্ছে আমার এন, এটা বাইরের দিকে।
আর ফ্লোরের উপরে ইউনিট ভেক্টর কি হবে বলতো? ডিএক্স ডিওয়াই এক্স ওয়াই প্লেনের উপরে ইউনিট ভেক্টর কোন দিকে হয়? জেড ডিরেকশনে হয় না? তাই না? তুমি যদি ফ্লোরে দাঁড়াও তো তোমার ডিরেকশন, মাথাটা কোন ডিরেকশন হবে? জেড ডিরেকশন হবে না? কি বলো? এখন দেখো তুমি যে জেড ডিরেকশনে ইউনিট ভেক্টর কি? কে না? তাহলে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কস থিটা সমান কি হবে? এন ডট কে সমান হবে আমার ভূমি বাই অতিভুজ। কি বলো? তাই না? এটা বুঝতে পেরেছো তুমি? না বললে বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। জি স্যার, আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। আর একটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, তুমি তোমার হাতে তো বই থাকে, মাঝে মাঝে থাকে না হাতে? জি স্যার। আচ্ছা, বইটাকে তুমি ফ্লোরের প্যারালাল ধরলে বইয়ের ছায়াটা ফ্লোরের উপরে পড়বে না যদি বইয়ের উপরে একটা লাইট থাকে? জি স্যার, পড়বে স্যার। আচ্ছা, যদি ফ্লোরের প্যারালাল বইটা থাকে তাহলে ফ্লোরে যে ছায়াটা এরিয়া আর তোমার বইয়ের এরিয়া, মানে সারফেসের বইয়ের এরিয়া সমান হবে না যদি প্যারালাল থাকে বইটার ফ্লোরটা? জি স্যার, তাই তো হওয়ার কথা। আচ্ছা, তাই তো হওয়ার কথা। দুনিয়াতে সবকিছুই লজিক্যাল। এখন দেখো, বইটা ফ্লোরের প্যারালাল না করে তুমি যদি একটু একটু কাত করে ধরো তাহলেও তো ছায়া পড়বে। জি স্যার, পড়বে স্যার। পড়বে। সেই ক্ষেত্রে কি বইয়ের ছায়ার এরিয়া আর বইয়ের অরিজিনাল সারফেস এরিয়া কি সমান হবে? না স্যার, কিছুটা অ্যাঙ্গেল হয়ে যাবে ছায়াটা। মানে ছায়াটা কিছুটা কম বেশি হবে। ছায়ার যে ক্ষেত্রফল আর বইয়ের যে সারফেসের ক্ষেত্রফল একটু 19-20 হবে, কম বেশি হবে, হবে না? জি স্যার। ওকে, এখন এটাও ঠিক তাই। এই সারফেসটা যেহেতু পার্টেক্স বোর্ড তোমার কর্নারে, তুমি রুমের কর্নারে রাখলে, তো নিঃসন্দেহে তার ছোট এরিয়াটা ফ্লোরের উপরে যে এরিয়াটা, দুইটা এরিয়া সমান হবে না। এখন বলো, ফ্লোরের উপরে যে দাঁড়ালে তোমার ডিরেকশনটা জেডের ডিরেকশনে না, তোমার মাথার ডিরেকশনটা? তুমি দেখো, ফ্লোরের উপরে ইউনিট ভেক্টর কি হবে? এক্স ওয়াই প্লেনটা ফ্লোর, তাহলে ইউনিট ভেক্টর কে হবে না? জি স্যার। ওকে, আর তোমার বইটা যেহেতু একটু কাত করে ধরলে তুমি, তাহলে তার উপরে যে ইউনিট ভেক্টর সেটা এন হবে ধরে নিচ্ছে। তাহলে সেই ইউনিট ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু দ্য বুক, তার সাথে কে এর একটা অ্যাঙ্গেল থাকবে না, সূক্ষ্মকোণ? থাকবে স্যার। আচ্ছা, এখন তাহলে বলো, কস থিটা হচ্ছে আমাদের, আমরা তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু সারফেস, অ্যাঙ্গেল বিটুইন বিটুইন টু সারফেস, তার মানে তোমার বই এবং তার ছায়া আমি মেজার করতে চাচ্ছি। কিভাবে মেজার করব? কিভাবে মেজার করব? বইয়ের উপরে পারপেন্ডিকুলার ভেক্টর আর ফ্লোরের উপরে পারপেন্ডিকুলার ভেক্টরের মধ্যে যতটুকু অ্যাঙ্গেল হবে, বই আর ফ্লোরের মাঝখানে কতটুকু অ্যাঙ্গেল হবে না?
বুঝতে পেরেছ? স্যার লাইনটা বুঝিনি, আর একবার বলবেন? লাইনটা হচ্ছে বইয়ের সাথে ফ্লোরের, তুমি বইটাকে কিন্তু ফ্লোরের প্যারালাল নাই, একটু কাট করে ধরলে বইয়ের সাথে ফ্লোরের একটা সূক্ষ্মকোণ তৈরি হবে না? কারণ দুইটাই তো প্লেন। জি স্যার। তাহলে আমি লিখতে পারি না যে অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, মানে বই একটা আর একটা ফ্লোর, is equal to angle between their normal? জি স্যার। ওকে, তাহলে বইয়ের উপরে নর্মাল ভেক্টর হচ্ছে n, আর ফ্লোরের উপরে অ্যাঙ্গেল নর্মাল ভেক্টর হচ্ছে k। তাহলে n ডট k হচ্ছে cos থিটা, আর n ডট k হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। জি স্যার। এই ক্ষেত্রে বই আর ফ্লোরের মধ্যে কে ভূমি কে অতিভুজ? বইয়ের ছায়াটা আর বই, কে ভূমি কে অতিভুজ? ছায়া না বই? কে অতিভুজ বলো, ছায়া না বই? স্যার বইটা অতিভুজ। বইটা অতিভুজ। তাহলে আমি এখানে লিখলাম অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন, মানে বই এবং হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দিয়ার নর্মাল। তাহলে দেখো cos থিটা মানে হচ্ছে n ডট কে, আর cos থিটা মানে হচ্ছে ভূমি ছায়া বাই বই। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি এইখানে লিখছি, এই cos থিটাটাকে বের করে দিলাম। তাহলে আমি এখান থেকে ds সমান কি পাচ্ছি? ছায়া ডিভাইডেড বাই n ডট কে, এই লাইন থেকে। কারণ n ডট কে দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট কি হয়? কনস্ট্যান্ট হয় না? জি স্যার। এখন তাহলে আমাকে বলো, ছায়াকে একটা কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে আমি বইয়ের ক্ষেত্রফল পাবো না? জি স্যার, পাওয়া যাবে স্যার। এবং এই কনস্ট্যান্টটাই বলে দিচ্ছে ছায়ার ক্ষেত্রফল আর বইয়ের ক্ষেত্রফল কত গুণ ছোট বড়, কে কার সাথে। n ডট কে কনস্ট্যান্টটা বলে দিচ্ছে না? জি স্যার। n ডট কে কনস্ট্যান্টটা যদি 1 হয়, তাহলে বইয়ের ক্ষেত্রফল আর ছায়ার ক্ষেত্রফল কি হবে? ওয়ানই স্যার। 1 হবে, একই হবে, তাই না? ক্ষেত্রফল সমান হবে, তাই না? যদি n ডট কে 1 হয় তাহলে কি হচ্ছে? সমান হবে স্যার। সমান হবে। আর n ডট কে যদি 2 হয়, এই কনস্ট্যান্টটার যদি 2 হয়, তাহলে বলো যে বইয়ের ক্ষেত্রফল আর ছায়ার ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি হবে? স্যার অর্ধেক হয়ে যাবে। একটা আর একটার অর্ধেক হয়ে যাবে। তাহলে আমি বই আর তার ছায়ার মধ্যে সম্পর্ক তৈরি করে ফেলব। ওকে, সরি, আমি বই এবং তার ছায়ার মধ্যে ক্ষেত্রফল তৈরি করে ফেললাম। তাহলে এখানে আমি n ডট কে লিখে রাখলাম। এখন আমার বাকি রইল কি? এই nটা মানে বইয়ের উপরে নর্মাল ভেক্টর। এখন আমার যে সারফেসটা, তার ডেফিনেশন হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড সমান 2। এই ইকুয়েশনটা ছিল আমার সারফেস। এখন এই সারফেসকে আমি ফাংশন ফর্মে লিখি। তাহলে আমি লিখি x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2। আচ্ছা, এখন n এর ডেফিনেশন হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দিস ফাংশন, মানে বই সারফেসটা, ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড। এখন আমাকে বলো যে এটা যদি আমার 5 হয়, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই আমরা কিভাবে বের করি? ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু কে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে ইউনিট ভেক্টর ইউনিট নর্মাল বের করার ফর্মুলা। এখন আমাকে বলো, এটা যদি আমার ফাই হয়, তাকে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করলে কত হবে? ডেল ফাই বাই ডেল এক্স কত হবে?
একে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো? ওয়ান হবে না? জি স্যার 1 হবে। তাহলে ডেল ফাই বাই ডেল এক্স ওয়ান, ডেল ফাই বাই ডেল ওয়াই কত হবে? 1 ডেল ফাই বাই ডেল জেড কত হবে? 1 আচ্ছা, তাহলে এখন বলো, তাহলে আমি গ্রেডিয়েন্ট ভেক্টরটা কত পেলাম? আই প্লাস জে প্লাস কে পেলাম না? জি স্যার। এর ম্যাগনিটিউড কত হবে বলো? এই ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে? 1 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার, তাই না? জি স্যার √3 আর কি। √3। তাহলে আমি ওই সারফেসের উপরে ইউনিট ভেক্টরটা পেয়ে গেলাম এন। এখন তাহলে আমি মোটামুটি কাজ গুছায় ফেলছি। আমি এখন এই যে আমার বই এবং তার ছায়ার মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এইখানে এখন বলো এন যদি আমার এটা হয় তাহলে এন ডট কে কত হবে? এখানে ডট প্রোডাক্ট নাও কে, আর এটার সাথে ডট প্রোডাক্ট নাও কে। বলো এখন এন ডট কে কত হবে? স্যার কনস্ট্যান্ট। হ্যাঁ, কত হবে বলো? এন ডট কে কত হবে? আই ডট কে কত বলো? -1 আই ডট কে কত? 0। জে ডট কে কত? 0 কে ডট কে কত? 1 স্যার। 1। তাহলে এন ডট কে কত হবে? 0 স্যার। তাই উপরে 1, নিচে কত? 0 নিচে √3 না? √3 স্যার। তাহলে এন ডট কে কত হবে? উপরে 1, নিচে √3, এন ডট কে কত হবে? তুমি দেখো এখানে তো √3 পাচ্ছ নিচে নাকি? এখানে তো √3 পাচ্ছ। তাহলে আই ডট কে 0, জে ডট কেও 0, এটার সাথে কে ডট প্রোডাক্ট 0, এটার সাথে কে ডট প্রোডাক্ট, আর কে এর সাথে কে ডট প্রোডাক্ট 1। তাহলে এন ডট কে কত আসবে বলো? 1/√3। বলো। এখানে কে ডট কে উপরে 1, নিচে কত? √3। তাহলে এন ডট কে কত হবে? 1/√3 হবে না? কি ভয় পাচ্ছ কেন? 1/√3, এন ডট কে হবে 1/√3। তাহলে এটাকে উল্টাই দিলে আমি কি পাবো? ds সমান কত পাবো? √3 ইন্টু dx dy, তাই হবে না? কি বলো? শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন তাহলে বলো বই এবং তার ছায়া কে বড় কে ছোট? ছায়া বড় না বইয়ের ক্ষেত্রফল বড়? ছায়ার ক্ষেত্রফল বড় না বইয়ের ক্ষেত্রফল বড় বলো? স্যার ছায়ার। ছায়া বড়। dx dy টা কি ছায়া না? জি স্যার, তাহলে তাকে √3 দিয়ে গুণ করলে ও √3 জি স্যার, তাহলে বড়, বইয়ের ক্ষেত্রফল। বই বড় না? এবং জি তোমার স্যার। কি মনে হয় না যে বইয়ের ক্ষেত্রফল ছায়ার ক্ষেত্রফলের চেয়ে অবশ্যই বড় হবে যদি বইটা একটু কাট করে রাখি? জি স্যার। ওকে, তাহলে কত গুণ বড় এই ক্ষেত্রে? স্যার √3। √3 টাইমস। তাহলে আমরা পেয়ে গেলাম মোটামুটি। তাহলে এখানে এন এর জায়গায় আমি আর ডিএস এর জায়গায় বসিয়ে দিই। তাহলে এন এর জায়গায় আমি বসাই আই প্লাস জে প্লাস কে
বাই √3, এটা হচ্ছে আমার n, আর এখানে আমি বসাই √3 ইন্টু dx dy, তাহলে আমার হয়ে গেল। ওকে, হয়ে গেল কাজ। ঠিক আছে, এখন আমি আগাতে থাকি। তাহলে ds এর জায়গায় dx dy আর n এর জায়গায় আমি পেয়ে গেলাম। এখন আমি ক্যালকুলেশনে চলে আসি। তাহলে সমান লিখি, আমার এখানে এখন বলো i এর সাথে i এর ডট প্রোডাক্ট হয় 1, তাহলে এখানে আমি কত পাবো x, আর j এর সাথে j ডট প্রোডাক্ট 1 মাইনাস y, আর k এর সাথে k এর ডট প্রোডাক্ট হচ্ছে 1 প্লাস 4y3, আর নিচে এই √3 আর উপরের এই √3 কেটে দিলাম, তাহলে আমি কত পাচ্ছি ইন্টু dx dy। তাহলে x এর লিমিট আর y লিমিট আমার বসাতে হবে, হয়ে গেল। ঠিক আছে, এখন আমি xy লিমিট বসাতে চাচ্ছি, তাহলে আমার xy লিমিট বসাবো। এখানে দেখো xy টা কি, আমার ফ্লোরটা না, এই ফ্লোরটা না, x এবং y, এই ফ্লোরটা না, নিচের অংশটা না, ফ্লোরটা না। তাহলে আমার এই লাইনের ইকুয়েশন কি ছিল, x প্লাস ওয়াই সমান 2, আর এটা ছিল। এখন বলো তো x প্লাস ওয়াই সমান 2 হলে এটা 2 আর এটা, তাহলে x এর লিমিট যদি আমি পয়েন্ট থেকে পয়েন্ট ধরি, তার মানে 0 থেকে 2 ধরি, y লিমিট নিব আমি লাইন থেকে লাইন, নিচের লাইন থেকে উপরের লাইন। তাহলে নিচের লাইন হচ্ছে y সমান 0, আর উপরের লাইন কি হবে, y সমান 2 মাইনাস x। ঠিক আছে, তাহলে আমার এইটুকু হলো। এখন আমি ক্যালকুলেশন করতে থাকি। রাইট হ্যান্ড সাইড কি আসে আমরা একটু দেখি। তাহলে যেটা আমার লিমিট লাইন থেকে লাইন, তার রেসপেক্টে আগে ইন্টিগ্রেট করি। তাহলে x এর লিমিট হচ্ছে আমার 0 থেকে 2, আর y রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে x এরটা রেখে দিলাম আর y রেসপেক্টে ইন্টিগ্রেট করি। তাহলে y রেসপেক্টে ইন্টিগ্রেট করলে xy minus y square by 2 plus 4 into y to the power 4 by 4। তাহলে y লিমিট কত বসাবো, 0 থেকে 2 মাইনাস x, এটা বসিয়ে দেই। আমি একটু ক্লিয়ার করে লিখি, y লিমিট ইন্টু dx, তাহলে y সমান এটা বসাবো, y সমান 0 বসাবো। এখন আমি ওয়াইটা মানটা বসিয়ে দিই, তাহলে x এর মানটা আমি রাখি 0 থেকে 2, এখানে আমি dx, এখন আমি y এর মানটা বসিয়ে, তাহলে আমি y এর মান এখানে বসাবো x ইন্টু 2 মাইনাস x মাইনাস হাফ ইন্টু 2 মাইনাস x হোল স্কোয়ার, আর এখানে আমার আসবে প্লাস 2 মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে আমার হয়ে গেল এটা ইয়াটা। তাহলে y লিমিট, আর 0, y এর মান 0 বসালে তো 0 আসবে, ওটা লিখলাম না। তাহলে আমার এইটুকু হলো। এখন আমি একটু জায়গা নেই, এখন আমি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। এখন আমি x এর রেসপেক্টে, আমি ইচ্ছা করলে x মাইনাস 2 মাইনাস x টু দি পাওয়ার 4 কে এক্সপান্ড করেও করতে পারি। আমি এখন একটু টেকনিক্যালি লেট u সমান 2 মাইনাস x ধরি, তাহলে আমার du হবে মাইনাস dx। তাহলে আমি এটাকে টেকনিক্যালি অন্য ভেরিয়েবলে নিয়ে যাই, অন্য ভেরিয়েবলে, তাহলে আমি এটা পাচ্ছি। এখন দেখো, তাহলে u লিমিট বসাতে হয়, তাহলে আমি x যদি 0 ধরি u হবে 2, আর x যদি আমি 2 ধরি u হবে আমার 0, আর আমার এখানে কি হয় দেখো মাইনাস du এটা, আর আমার ভিতরে কি থাকবে দেখো, x এর জায়গায় আমি বসাবো u প্লাস 2, আর 2 মাইনাস x এর জায়গায় বসাবো u মাইনাস হাফ অফ u স্কোয়ার, আর প্লাস u টু দি পাওয়ার 4। এখন আমার সুবিধা হলো যে আমার এটা, তাহলে এইটাকে যদি আমি এক্সপান্ড করি, এখানে আমার আসবে কত, u স্কোয়ার প্লাস 2u,
তাহলে আমি এখানে পাবো ইউ স্কোয়ার প্লাস 2u, আর ইউ স্কোয়ার মাইনাস হাফ ইউ স্কোয়ার কে ইয়ে করলে আমার একটা টিকবে আর এটা আমার থাকবে না। এখন আমি এটাকে ইয়ে করি, এটাকে ইয়ে করলে আমি কত পাই দেখো, 2 ইন্টু ইউ স্কোয়ার বাই 2 প্লাস হাফ ইন্টু ইউ কিউব বাই 3 প্লাস ইউ টু দি পাওয়ার 5 বাই 5। এখন আমি ইউর মান 2 টু 0 বসাবো। এখন আমি দেখি আমার কি আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু সমান আমি কি পাই দেখি, মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব বাই 6 প্লাস 2 টু দি পাওয়ার 5 বাই 5। এখন এইটাকে সিম্পলিফাই করে বলো তো কত আসে, কত আসে বলো। কত আসে বলো দেখি, মাইনাস 4 প্লাস 4 বাই 3 প্লাস এটা 64 বাই 5, তাই না নাকি? টু দি পাওয়ার 5 মাইনাস 64 না? কত হয় বলো? মাইনাস কত হয় 15, কত হয় বলো? স্যার 1 মিনিট স্যার বলতেছি। স্যার 272/15। এখন 3 দিয়ে কাটো, স্যার ওই যে 18.133 আসে স্যার। না না, এই নাম্বারটা আসার কথা, লেফট হ্যান্ড সাইড যেটা। ও দাঁড়ান স্যার 1 মিনিট। জি স্যার আসছে স্যার। এটা মাইনাস 112 বাই 5। জি স্যার। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হলো, তো ভেরিফাই হলো, ঠিক আছে। এখন লাস্ট পার্ট কি বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ক পারফর্ম বাই দ্য ফোর্স অফ অন এ পার্টিকেল। তার মানে এখানে একটা পার্টিকেল মুভ করছে ডিউ টু দিস ফোর্স, তাহলে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান হবে ফর দ্য ক্লোজড পাথ এফ ডট ডিআর লাইন ইন্টিগ্রেশন। এখন বলো এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা, এখান থেকে বলো। তাহলে এটার অ্যান্সার কত হবে, মাইনাস 112 বাই 5। এটা হচ্ছে আমার লাস্ট পার্টের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের স্টোকস থিওরামের ভেরিফিকেশন কমপ্লিট হলো, হলো। এখন তোমরা ভিডিওটা দেখবে এবং নেক্সট ক্লাসে আমরা কালকে কি কুইজ দিব।